আয়না, আরেকটা পার্সেল। এটা কি হচ্ছে? তোমার সমস্যা কি বলো তো? মানুষ একবার না করলে কি বুঝতে এত কষ্ট হয়? আমি গত কয়েক মাসে কতবার বলেছি, একটু থামো, একটু ধীরে চলো, সবকিছু দেখলেই কিনতে হয় না। তারপরও তোমার একই অবস্থা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মাহিরের স্বর প্রতিধ্বনিত হচ্ছে। এক হাতে তার অফিস ব্যাগ, অন্য হাতে একটা মাঝারি সাইজের পার্সেল। সকালে অফিসে যাওয়ার আগে একটা পার্সেল, গত সপ্তাহে তিনটা, তার আগের সপ্তাহে দুইটা, এখন আবার এটা। সত্যি বলছি, তোমার জন্য আলাদা একটা গুদাম ভাড়া নেওয়ার সময় হয়ে গেছে। রাগে রাগে গজগজ করছে সে। না, সহ্যের সীমা পার হয়ে গেছে। আজ একটা এসপার না হয় ওসপার হবেই। তোমার কি জিনিসপত্র না কিনলে ঘুম আসে না? আমি জানতে চাই, কোনো মানুষের এত প্রয়োজন কিভাবে হতে পারে? চিলেকোঠার দরজাটা ঠেলে ভেতরে ঢুকেই সে বলল, না, আজকে কি আমি কিছু শুনবো না। একদম না। আজকে আমাকে যুক্তি দেখানোর চেষ্টা করবে না, কারণ আমি আগে থেকেই বলে রেখেছি আমি কোনো যুক্তি মানছি না। ল্যাপটপের সামনে বসে থাকা আয়না মাথা তুলে তাকালো, মুখে তার চাপা হাসি। এই দৃশ্য এখন আর ওর কাছে নতুন না। সে ল্যাপটপ একপাশে সরিয়ে রেখে বলল, কি হয়েছে? বলবে তো। কি হয়েছে মানে? মাহির পার্সেলটা বিছানার উপর ছুঁড়ে দেওয়ার মতো করে রাখলো। এই হয়েছে। আয়না প্যাকিং বাক্সটার দিকে তাকাতেই ভিতরের জিনিসটা চিনে ফেললো। তার ঠোঁটের কোণায় হাসিটা আরো গভীর হলো। ও এসে গেছে। ওহ, এসে গেছে। মাহির অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল। ব্যাস, এটাই তোমার রিয়াকশন? আর কি বলবো? তুমি বলতে পারতে, সরি মাহির, তুমি ঠিক ছিলে। আমার আসলেই একটু সংযম শেখা উচিত। আর এমন করব না। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আয়না আবার ল্যাপটপ পুরো বন্ধ করলো। বিছানার উপর একটু ঝুঁকে বসে বলল, তাহলে খুলে দেখি। না, খুলবে না? কেন? কেন আবার কি? কারণ আমি প্রতিবাদ করেছি। কিসের প্রতিবাদ? এই লাগামহীন পরিস্থিতির প্রতিবাদ। আয়না শব্দ করে হেসে ফেলল। ইস, তুমি খুব বাড়িয়ে বলছো। আমি? মাহির নিজের বুকে আঙ্গুল ঠেকালো। আমি বাড়িয়ে বলছি? জি হ্যাঁ। আয়না প্যাকেট থেকে নতুন টি শার্টটা বের করতেই মাহির দুহাত ভাঁজ করে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তার মুখে বিরক্তির ছাপ, কিন্তু চোখ দুটো দেখলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে রাগ ধরে রাখতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। আয়না প্রিমিয়াম লিনেনের কাপড়টা উপর নিচের মোলায়েম হাত বুলিয়ে বলল, দেখো না কত সুন্দর। ছবিতে ভালো লেগেছিল, কিন্তু সামনাসামনি তো আরো সুন্দর লাগছে। অবশ্যই সুন্দর লাগবে, কারণ দামটাও সুন্দর। আবার শুরু করলে? আমি শুরু করেছি। আয়না, তুমি কি জানো গত 3 মাসে আমার জন্য কতগুলো জিনিস কিনেছো? আয়না একটু ভ্রু কুঁচকে চিন্তা করার ভান করলো। খুব বেশি না তো। খুব বেশি না। মাহির এমনভাবে ওর দিকে তাকালো যেন পৃথিবীর সবচেয়ে অবাস্তব আর অদ্ভুত কথা শুনছে। গত মাসে ইলিয়েন থেকে 2টা দামি পাঞ্জাবি কিনলে। ইলিয়েন? কোনো মানে আছে? কি হয়েছে তাতে? তুমি নিজে তো পছন্দ হলেও নিতে না, কারণ এটা অপচয় হতে পারে, কিন্তু আমার ভালো লাগে তোমার উপর স্পেন্ড করতে। ইউ ডিজার্ভ অল দ্য লাক্সারি অফ দ্য ওয়ার্ল্ড। মাহির কথার খেই হারিয়ে ফেলে। এই মেয়ের বাকপটুতার সামনে সে বরাবর অসহায়। তার আগের মাসে 3টা অফিস শার্ট, একটা আস্ত টাই সেট, তারপর জুতা, তারপর পারফিউম, তারপর। সে আঙ্গুল গুনে হিসাব করতে গিয়ে নিজের হাতটা নামিয়ে নিয়ে নিজেই হাল ছেড়ে দিল। আল্লাহ জানেন আর কি কি কিনেছে। আয়না বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে বলল, তুমি এমন বলছো যেন আমি তোমার বড়সড় কোনো সর্বনাশ করে ফেলেছি। সর্বনাশ না, কিন্তু আমার চরম সন্দেহ হচ্ছে তুমি আমাকে কোনো অদ্ভুত পরীক্ষার মধ্যে ফেলছো। কি পরীক্ষা? একজন মানুষকে কতটুকু প্যাম্পার করলে সে অস্বস্তিতে পড়ে সেটা নিয়ে তুমি বোধহয় ঘরে বসে গবেষণা করছো। আয়না এবার চোখ দুটো সরু করে হেসে ফেলল। হাসলে মেয়েটার চোখ দুটো একটু চিকন হয়ে যায়। নাকের ডগায় এক অদ্ভুত ললিমা ফুটে ওঠে। মাহিরের জীবনের অন্যতম ভীষণ পছন্দের দৃশ্য এটি।
তুমি এত নাটক করো কেন মাহির? নাটক আমি করছি? মাহির এবার দেওয়াল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আয়ন, আমি সিরিয়াস। তুমি যে পরিমাণ টাকা আমার পিছনে খরচ করছো এটা নর্মাল না। তোমার জীবনের নারী সঙ্গের অভাবটা একদম বোঝা যায়। তারা তখন তোমাকে বুঝার তো যে নিজের টাকা এভাবে উড়োতে হয় না। তাহলে কারটা উড়াবো? আমারটা? আমারগুলোর কি হবে? নিজের জন্য রাখবে? তো নিজের জন্যই তো স্পেন্ড করছি। তুমি আমি তো একই, তাই না? আচ্ছা তাহলে তোমার মতে নরমাল কি? নিজের জন্য কিছু কিনবে, নিজের অ্যাকাউন্টে টাকা রাখবে, সেভিং করবে, ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমাবে। আমি সেগুলোও করছি। তারপরও? তারপরও কি? তারপরও আমার খারাপ লাগে না। আয়নার শার্ট গুছানোর হাতাটা মাঝপথেই একদম থেমে গেল। সেবার বেশ মন দিয়ে মাহিরের দিকে তাকালো। এ কথাটা সে আগেও কয়েকবার বলেছে, আজও একইভাবে বলছে। ঠিক একই অসহায় আর অনুতপ্ত মুখে। খারাপ লাগে কেন? মায়ের কিছুক্ষণ নিজেও ঘরের ছাদের দিকে তাকিয়ে চুপ রইল, তারপর একটা লম্বা শ্বাস ফেলে বসা গলায় খুব নিচু স্বরে বলল, কারণ আমি জানি এই জিনিসগুলো কিনতে তোমাকে কতটা হার্ডওয়ার্ক করতে হয়। মাহির, না শোনো। সে এবার ধপ করে বিছানার কর্নারে বসে পড়ল, গলার টাইটা টান দিয়ে আলগা করে ফেলেছে। সারাদিন অফিস করার তীব্র ক্লান্তি ওর মুখে স্পষ্ট। আমি জানি তোমাকে রাত জেগে ক্লায়েন্টের ডেডলাইন মেনটেন করতে হয়। জানি কতবার এখান থেকে খিটখিটে মেজাজের রিভিশন আসে। জানি একটা প্রজেক্ট একদম ক্যাচ থেকে শুরু করে তুমি ল্যাপটপের সামনে কতটা সময় দাও। আয়নাও কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভিতরটা মিষ্টি মায়ায় মুচড়ে উঠল তার। এতটা খেয়াল রাখে মাহির তার। সে মাহিরের একদম সামনে এসে দাঁড়ালো। আচ্ছা একটা কথা বলি। বলেন ম্যাম। তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি এগুলো কেন কিনি? মাহির কোনো উত্তর দিল না। সে জাস্ট চোখ বুজে রইল। আয়না ওর সামনে দাঁড়িয়ে একটু নিচু হয়ে মৃদু হাসলো। তুমি আমার জন্য কত কিছু করো, সেগুলোর কোনো হিসাব আছে? ওটা আলাদা, আমি পুরুষ, আমার দায়িত্ব। আমার কাছেও এটা আলাদা মাহির। মাহির মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। নিজের স্ত্রীর এই সরাসরি অকপট স্বীকারোক্তি আর সমপর্ণ শুনে ওর নিজেরই একটু আড়ষ্ট আর অস্বস্তি লাগছে। আয়না সেটা দেখে মনে মনে আরো বেশি নরম হয়ে গেল। ও ওর মোলায়েম আঙ্গুল দিয়ে মাহিরের হাতটা একটু ছুঁয়ে বলল, আর তুমি এমনভাবে বলো যেন আমি তোমার জন্য রাজপ্রাসাদ বা হীরের সেট কিনে ফেলেছি। সে নতুন টি শার্টটা মাহিরের চোখের সামনে তুলে ধরলো। একটা স্রেফ একটা ক্যাজুয়াল টি শার্ট। এ একটা টি শার্ট দিয়ে তো শুরু হয়, তারপর আরেকটা টি শার্ট আসে। হুম। তারপর একটা অফিস শার্ট আসে। তারপর একটা জুতো আসে। মানে নিজে কিনলে আমার আরো 5 বছর লাগতো। জি, কারণ নিজের জন্য কিছু কেনার সময়ই তোমার মনে হয়, না থাক এই টাকাটা অন্য কাজে ব্যবহার করা যাবে। মাহির হাসলো। আর তারপর আমার অবাধ্য স্ত্রী আমার পুরো ওয়ার্ডরোব নিজের দখলে নিয়ে নেয়। আয়না আবার হাসতে হাসতে মাহিরের ঠিক পাশে বিছানায় বসে পড়ল। তোমার ওয়ার্ডরোব এমনিতেও বড্ড করুণ আর শোচনীয় ছিল মাহির আহমেদ। আমার ওয়ার্ডরোবের বিরুদ্ধে এভাবে বানোয়াট অপপ্রচার করো না। অপপ্রচার না, একদম সত্যি কথা। আয়না ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, বিশ্ববিদ্যালয় জীবন থেকে একই একঘেয়ে রঙের টি শার্ট পরে আসা মানুষকে আমি ফ্যাশনের বিষয়ে অন্তত বিশ্বাস করি না। ওগুলো খুব ভালো আর আরামের শার্ট ছিল। ওগুলো জাদুঘরে রাখার বয়সও অনেক আগে পার করে ফেলেছি। ঘরের নিঝুম আর আবছা হলুদ আলোয় দুজনে তখন বড্ড নিবিড় হয়ে বসেছিল। আয়নার কোনো কথা না বাড়িয়ে হুট করেই এক কদম এগিয়ে এলো। মাহির কিছু বুঝে ওঠার বা নিজের ফিনান্সিয়াল লেকচার পুনরায় শুরু করার সুযোগ পাওয়ার আগেই আয়না এক ঝটকায় মাহিরের গায়ের শার্টটার নিচের অংশ মুঠে করে ধরল। কি কি করছো আয়না? মাহির পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। উচিত না যদিও। এই দিনগুলোতে আয়নার আগ্রাসী ভালোবাসার সাথে ভালোমতো পরিচয় হয়েছে তার। চুপচাপ সোজা হয়ে বসো, খালি বকবক করে।
আয়নার ধমক না দিলে পারল না সে কোনো কথা না শুনেই কাপড়টা মাহিরের মাথার উপর দিয়ে টেনে তুলতে শুরু করলো। ১ সেকেন্ড আগে যে পুরুষটা স্ত্রীর টাকা বাঁচানোর মতো সিরিয়াস টপিকে জ্ঞান দিচ্ছিল, পরের সেকেন্ডে সে আবিষ্কার করলো তার স্ত্রী সেফ গায়ের জোরে ওর জামা বদলে দিচ্ছে। কারণ নতুন শার্টের ফিটিং দেখার জন্য আর ১ মিনিটও তোর সইছে না। পরিস্থিতি মাহিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আয়না ওকে বিছানার উপর আলতো করে চেপে ধরে সোজা করে বসিয়ে দিল, তারপর নতুন লিনেন শার্টটা হাতা আর কলার গলিয়ে দিল ওর চওড়া শরীরে। পুরো প্রসেসটাতে আয়নার ধ্যান জ্ঞান ছিল শুধু নিজের কাজে, যেন কোনো এক মুহূর্ত মিশন কমপ্লিট করছে। আর মাহির, সে সেফ বোকার মতো চোখ বড় বড় করে নিজের স্ত্রীর এই অভূতপূর্ব কর্মকাণ্ড দেখছিল। কাজ শেষ হতেই আয়না ২ কদম পিছিয়ে দাঁড়িয়ে বড্ড নিখুঁত নজরে নিজের কাজের ইন্সপেকশন করলো। শার্টের ফিটিংসটা সত্যি বলতে অসাধারণ হয়েছে। মাহিরের চওড়া কাঁধ আর কাঠামোর সাথে এই কালারটা বড্ড বেশিই মানিয়েছে। তবে ধস্তাধস্তির চক্করে মাহিরের ট্রিম করা চুলগুলো পুরো উলটপালট হয়ে পাখির বাসার মতো বিধ্বস্ত হয়ে গেল। আয়না সহজাত প্রবৃত্তি থেকে ওর আঙ্গুলগুলো খুব আলতো করে মাহিরের এলোমেলো চুলের ভিতর বিলি কেটে ওগুলোকে পিছনের দিকে গুছিয়ে দিতে লাগলো। ইউ লুক সো হ্যান্ডসাম। বিয়ের শুরুর দিনগুলোতে আয়না নিজের চারপাশে যে আড়ষ্টতার পর্দা ঝুলিয়ে রাখত, তাতে এমন একটা অধিকারবোধের ছোঁয়া কল্পনাও করা যেত না। সে শুধু স্থির দৃষ্টিতে ওপারের দিকে তাকিয়ে আয়নার মনোযোগে মগ্ন মুখটার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার অকপট উন্মুক্ত ভালোবাসার রূপটা, ও যে নিজের সবটুকু সুরক্ষার দেওয়াল ভেঙে মাহিরের সামনে এতখানি সমর্পিত হতে পেরেছে, এটাই মাহিরের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আয়না ওর চুল গুছানো শেষ করে ওর কলারটা একটু সোজা করে দিয়ে বলল, তুমি সবসময় এই পরিবারের সবার খেয়াল রাখো, সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো। নিজের শখ, নিজের আরামের কথা তুমি কখনো চিন্তাই করো না। তাই আমার খুব ইচ্ছে করে অন্তত এই পৃথিবীতে এমন একজন মানুষ থাকুক যে সে তোমার খেয়াল রাখবে, তোমাকে একটু প্যাম্পার করবে, একটু স্পয়েল করবে। এটাকে ভালোবাসা বলে মাহির? বলো তো সে কে? আয়নার এই সোজাসাপটা বয়ানের পর মাহিরের বুকের ভিতরটা এক তীব্র সুখে মুচড়ে উঠল। ও আর কথা বাড়ানোর ভাষা খুঁজে পেল না। সে স্ত্রীকে কাছে টেনে কোলে বসিয়ে কাজের মাধ্যমে আয়নার প্রশ্নের উত্তর দিল। মাহির বাড়ি ফিরতে সচরাচর বেশ রাত হয়। নতুন অফিসটা বাসা থেকে বেশ দূরে। আর প্রতিদিনের এই নরকগুলোর ট্রাফিক জ্যাম ঠেলে বাড়ি পৌঁছানোটা রীতিমতো একটা যুদ্ধের মতো। কিন্তু আজ দিনটা শুরু হয়েছিল আকস্মিক আনন্দের মধ্য দিয়ে। অফিসে একটা ইন্টারনাল ইভেন্টের কারণে হুট করেই হাফ ডে ডিক্লেয়ার করা হয়েছে। মাহির এই কোম্পানিতে নতুন জয়েন করায় আগে থেকে ব্যাপারটা জানতো না। হুট করেই মাঝ দুপুরে ছুটির নোটিশ পেয়ে মনটা এক নিমিষে ভালো হয়ে গেল তার। বাসায় ফেরার পুরোটা পথ জুড়েই ওর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, আয়না। আজকাল কাজের ব্যস্ততায় দুজনে একদমই সময় পায় না একে অপরের সাথে দুটো শান্তিতে কথা বলা কিংবা একটু নিরিবিলিতে বসার ফুসরাত মেলে না। মাহির মনে মনে প্ল্যান সাজাতে লাগলো। আজ বিকেলে হওয়ার আগেই আয়নাকে নিয়ে কোথাও বের হবে। কোনো একটা ছিমছাম জায়গায় বসে দুজনে ১ কাপ চা খাবে, একটু হাঁটবে। তার সবচেয়ে বড় কথা, সামনের ঈদের ছুটিতে আয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে মনে মনে যে কক্সবাজার ট্যুরের প্ল্যানটা সাজাচ্ছে, সেটা আজই ওকে জানাবে। এসব মিষ্টি চিন্তাভাবনা মাথায় নিয়ে যখন সে বাড়ির সদর দরজা খুলে ভিতরে ঢুকলো, পুরো বাড়িটা তখন একদম নিঝুম। দুপুরের অলসতা ছড়িয়ে আছে চারপাশের বাতাসে। সবাই যার যার ঘরে বিশ্রাম করছে। মাহিরের চোখ দুটো স্বভাবতই ঘরে আয়নাকে খুঁজছিল, কিন্তু কোথাও নেই। রান্নাঘরের দিক থেকে শব্দ শোনা মাত্রই কেন যেন মাহিরের বুকের ভিতরটা খচখচ করে উঠল। চাপা অস্বস্তি ওর মাথায় রকে গিয়ে ডেকল। সে দীর্ঘায় শব্দটা অনুসরণ করে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আয়না মেঝেতে প্লাস্টিকের
টুলের উপর বসে আছে। ওর সামনে স্তূপ করে রাখা এক কাপড় শুকনো লাল মরিচ। ও পুরো মনোযোগ ঢেলে দিল শিলপাটায় সেই মরিচগুলো বেটে পেস্ট বানাবে। চারপাশের বাতাসে ঝাঁঝালো মরিচের গুঁড়ো উঠছে তীব্র ঝালে। আয়নার আঙ্গুলের ডগাগুলো পুরো টকটক লাল হয়ে আছে। এমনকি এতক্ষণ ধরে বাড়তে বাড়তে ওর হাতের তালুর অনেকাংশ লালচে হয়ে উঠছে। চুলের একটা অবাধ্য গোছা ক্লিপ থেকে পিছলে ওর ফর্সা গালে লেপ্টে আছে। ওর নিজের কাজে এতটাই মগ্ন যে দরজায় এসে দাঁড়ানো মাহিরের ছায়াটাও ওর চোখে পড়ল না। মাহির স্তব্ধ হয়ে বেশ কয়েক সেকেন্ড জাস্ট দাঁড়িয়ে রইল। আর ধীরে ধীরে ওর বুকের ভিতরে সেই খসখসানিটা একটা তীব্র যন্ত্রণায় রূপ নিতে লাগলো। প্রথম ও নিজেই বুঝতে পারছিল না ও ঠিক কোথায় আঘাত লাগছে। মাহির এমন একটা সত্য আবিষ্কার করলো যা আসলে গত কয়েক মাস ধরেই ওর চোখের সামনে একদম দিনের আলোর মতো স্পষ্ট হওয়া উচিত ছিল। এই বাড়িতে যখনই সে আয়নাকে কোনো ঘরের কাজ করতে দেখছে, ও সবসময় এই ম্যানুয়াল আর খাটুনির কাজগুলোই করেছে। সবসময় ওকে কখনো মেইন রান্নাটা করতে দেওয়া হয় না, কিংবা আজ কি রান্না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার আলোচনাও থাকে না। এই সংসারের কোনো বড় বা কর্তৃত্বপূর্ণ বিষয়ে ওর কোনো মতামত চাওয়া হয় না। ও শুধু করে যায় পেছনে ছাইপাশ কাজগুলো, যে কাজগুলো সবার চোখ এড়িয়ে যায়, যে কাজগুলো কোনো ক্রেডিট নেই, যে কাজগুলো সেফ অদৃশ্য খাটুনি। এই নিষ্ঠুর বোধোদয় মাহিরের মনের ভিতর সীসার মতো ভারী হয়ে চেপে বসলো। আয়না মাথা তুলে দরজার দিকে তাকাতেই মাহিরকে দেখে চমকে উঠল। ও বড় বড় চোখ দুটো স্পষ্ট চমক। তুমি এত তাড়াতাড়ি? মায়ের কোনো উত্তর দেওয়ার আগেই আয়না শিলপাটা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ওর নিজের হাত জ্বলছে, কিন্তু ব্যস্ত হয়ে পড়লো মাহিরকে নিয়ে। লাঞ্চ করেছো? অফিসে কিছু খেয়েছিলে? দাঁড়াও, আমি হাত ধুয়ে আসি। তোমার জন্য খাবারটা একটু গরম করে দিচ্ছি। নিজের খাটুনি নিয়ে একটু অভিযোগ নেই? হাত যে মরিচের ঝালে থরথর করে কাঁপছে তা নিয়ে একটু শব্দ নেই। মুখে শুধু মাহিরের জন্য এক বুক দুশ্চিন্তা। এই জিনিসটাই মাহিরকে আরো বেশি অপরাধী বানিয়ে দিল। সে নিজের গলার ভিতরের দলা পাকানো রাগটা চেপে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তুমি এটা করছো কেন? আয়না চোখের পলক ফেললো। চোখ জ্বলতে পারে? তুমি উপরে যাও। এই কাজটা, মরিচ বাটার কাজটা তুমি কেন করছো? আয়না বোকার মতো সামনের মরিচের পাহাড়টার দিকে তাকালো। এই প্রশ্নের উত্তরটা দুনিয়ার সবচেয়ে সহজ ব্যাপার, কারণ তরকারির জন্য কাটতে হবে, মশলা শেষ। ওর উত্তরের এই সরলতা মাহিরের ভিতরের ক্ষোভটাকে আরো এক ডিগ্রি বাড়িয়ে দিল। সেবার সরাসরি জিজ্ঞেস করলো, তুমি দুপুরের খাবার খেয়েছো? আয়না মাহিরের বিগড়ানো মেজাজ ধরতে পারলো। সে মাথা নাড়ল না। এই বাটনটা শেষ করে তারপর খেতাম। এখনই খাবো, তখন ক্ষুধা ছিল না। আর ঠিক সেই মুহূর্তে মাহিরের ভিতরটা পাথরের মতো শক্ত হয়ে গেল। কারণ সে খুব ভালো করেই জানে এতক্ষণে এ বাড়ির বাকি সবার খাওয়া দাওয়া শেষ। সবাই যার যার ঘরে গিয়ে ফ্যান এতক্ষণে দুপুরের আরামের ঘুমে মগ্ন। আর এই মেয়েটা। মাহির জল শক্ত করে বলল, আর করতে হবে না, রেখে দাও। আয়না একটু ইতস্ত করে আবার পাটার দিকে হাত বাড়াতে চাইল। শেষ তো, আসছি এক্ষুনি। আরে আর সামান্য একটুখানি বাকি আছে। আমি বললাম রেখে দাও। মাহিরের গমগমে স্বর কঠিন শোনালো। হাত ধুয়ে ঘরে আসো। ওর গলার স্বরে তীব্র কর্তৃত্বপূর্ণ শুনে আয়না মাঝপথেই দমে গেল। ও একটু থমকে মাহিরের মুখের দিকে তাকালো। কিছু একটা ভুল হয়েছে, ভীষণ ভুল হয়েছে। ওর কোনো তর্ক না করে চুপচাপ সিল্কের কলে হাত ধুয়ে ওর পিছন পিছন উপরে চলে এলো। ঘরে আয়নাকে বসিয়ে রেখে মাহির নিচে নেমে এলো। সে খুব স্বাভাবিকভাবে মিনিকে ডাকলো। মেয়েটা বিন্দুমাত্র বুঝতে পারল না তার ভাই আসলে তার কাছ থেকে কি জানতে চাইছে। সে খুব অবলীলায় না ভেবেই একটার পর একটা তথ্য দিতে লাগলো। হ্যাঁ ভাইয়া, ভাবি তো প্রায়ই এসব কাজ করে। গতকালও তো ভাবি স্টোর রুমের সব বয়াম নামিয়ে পরিষ্কার করছিল। গত সপ্তাহে ফ্রিজটা ভাবি একা হাতে পরিষ্কার করছে।
আর বাসন তো ভাবি মাঝে মাঝেই মাজে। রহিমন বুয়া কামাই করলে তো ভাবি সব সামলায়। তার কথাগুলো বলছিল বড্ড স্বাভাবিকভাবে। তার অবচেতন সেট হয়ে গেছে যে আয়না ঘরের শান্তি রক্ষার্থে এই উচ্ছিষ্ট কাজগুলোও করবে। কিন্তু প্রতিটি উত্তরের সাথে সাথে মাহির ভিতর থেকে ক্রমশ একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছিল। এই প্যাটার্নটা যে কতটা কুৎসিত তার অস্বীকার করার কোনো উপায় ওর কাছে রইল না। চিলেকোঠায় ফিরে সে আয়নার মুখোমুখি বসল। মাহির নিজে তার হাতের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দুর্দশার জন্য কি সে নিজে দায়ী নয়? আয়না ওকে বোঝানোর ভঙ্গিতে খুব শান্তভাবে বলল, আরে মাহির, তুমি শুধু শুধু রাগ করছো। আমাকে কেউ জোর করেনি। কেউ আমাকে হুকুম দিয়ে এ কাজ করায় না। আমি যদি আজ না করতাম, অন্য কেউ করত। আমি সে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তাই নিজের ইচ্ছায় করেছি। আমরা তো এই এক ছাদের নিচেই থাকবো, তাই না? একটু আধটু মানিয়ে চললেই হয়। প্রত্যেকটা যৌথ পরিবারের নিজস্ব কিছু ডাইনামিক্স থাকে। এগুলো নিয়ে ছোটখাটো খিটখিট করলে সংসার অশান্ত হয়। তার চেয়ে চুপচাপ করে ফেলাটা অনেক শান্তির। আয়না যতবার নিজের কাজের ফিরিস্তি দিচ্ছিল, মাহিরের বুকের ভিতরটার ক্ষতটা তত বেশি চওড়া হচ্ছিল। কারণ এই মেয়েটা সত্যি বিশ্বাস করে ও যা বলছে তা ঠিক। ও অলরেডি এই টক্সিক সিস্টেমটার সাথে নিজের অ্যাডজাস্ট করে নিয়েছে। ও মেনে নিয়েছে যে এই সংসারে টিকে থাকতে হলে ওকে এই অদৃশ্য সেবাদাসের রোলটাই প্লে করতে হবে। কেন টিকতে হবে? মাহিরের জন্য, মাহিরকে ভালোবেসে। মাহির এক পর্যায়ে ওর কথার মাঝখানে বাধা দিয়ে বলল, তুমি শুধু কাজটার দিকে তাকাচ্ছই না, কিন্তু আমি অন্য জিনিস দেখছি। সমস্যাটা মরিচ বাটা বা বাসন মাজা নিয়ে নয় আয়না। সমস্যাটা হলো মেন্টালিটি নিয়ে। ওনারা তোমাকে কখনোই পরিবারের একজন করে নেননি। একটা বাড়তি মানুষ ঘরে এনেছে, তাকে কিভাবে নিজেদের সুবিধা মতো ব্যবহার করা যায় ওনারা সেটাই করছেন। তুমি সবার আরামের জন্য মানিয়ে নিলেও কিন্তু কেউ তোমার জন্য এই সংসারে সম্মান বা অথরিটির একটা ইঞ্চিও জায়গা ছেড়ে দেননি। আয়না এবার আর কোনো উত্তর খুঁজে পেল না, কারণ ওর অবচেতনের কোথাও না কোথাও একটা সত্যির খোঁচা দিতে গিয়ে লাগলো। সে মাহিরকে বিধ্বস্ত দেখতে একদম পছন্দ করে না। এসব তুচ্ছ ব্যাপারে ভাবতে দিতেও চায় না। মাহির আবার আয়নার হাতের দিকে তাকালো। সেই লালচে হয়ে থাকা চামড়া, মরিচের ঝালে উসখুস করা আঙ্গুলের ডোগাগুলো চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েও সে শান্তি পেল না। বছরের পর বছর ধরে ওর নিজের এই একই অজুহাত দিয়ে এসেছে। নিজের মনকে বুঝিয়েছে পরিবারের শান্তির খাতিরে এইটুকু অপমান সহ্য করা যায়। এগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আসলেই তো তার বাবার জন্য সবাই ভুগছে। ও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এসেছে শুধু এই তথাকথিত শান্তি বজায় রাখার জন্য। আর আজ ওর চোখের সামনে ওর ভালোবাসার মানুষটা ঠিক একই ভুল করছে। এই রিয়ালাইজেশনটা মাহিরের এক তীব্র চপেটাঘাত করলো। ওর নিজের এই পরিবেশটাকে এতদিন প্রশ্রয় দিয়ে এসেছে, নিজেকে নিজের কাছেই বড্ড কাপুরুষিত মনে হতে লাগলো। শান্তি বজায় রাখাটা আর কোনো মহানুভবতার নয়, ওটা আসলে এক ধরনের ভীরুতা। সন্ধ্যা নামার আগে মাহির নিজের সিদ্ধান্ত নিয়ে নিল। ও চোয়ালের হাড় শক্ত হয়ে উঠেছে, চোখে দৃঢ় সংকল্প। সে ধীর পায়ে নিচে নেমে সোজা দাদির ঘরের দিকে এগিয়ে গেল। দাদির ঘরের এসিটা কয়েক মাস আগে কিনে দিয়েছে সে। এক রুমে এসি থাকায় সবাই এখানে একত্রিত হয়। আয়নাকে কেউ ডেকেছে কোনোদিন? মাহির ভেতরে ঢুকতেই কেউ আঁচ করতে পারল না যে পরের মুহূর্তে কি ঝড় আসতে চলছে। মাহির খুব শান্তভাবে দাদির খাটের পাশে গিয়ে বসলো। তারপর একদম পাথরের মতো দৃঢ় গলায় বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই কৌতূহলী হয়ে ওর দিকে মাথা তুলে তাকালো। আর ঠিক তখনই মাহির তার জীবনের সবচেয়ে বড় পারমাণবিক বোমাটা ফাটালো। আমি আর আয়না কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমরা আলাদা থাকবো।
কয়েক সেকেন্ড পর ঘরের ভেতরের সময়টা যেন এক জায়গায় থমকে গেল। কেউ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। পুরো ঘরে একটা পিনপতন, ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। তারপরেই চারদিক থেকে একসাথে প্রশ্নের তুবড়ি ছুটল। কি বলছিস মাহির, কি হয়েছে? হুট করে আলাদা থাকার কথা আসছে কেন? মাথা খারাপ হয়েছে তোর? কিসের জন্য যাবি? ঘরের সবার জন্য শখটা ছিল আকাশ ভেঙে পড়ার মতো। কারণ এই ছেলেটা মাহির এবারে সবচেয়ে বাধ্য, সবচেয়ে ধৈর্যশীল আর আপোষপ্রিয় ছেলে। যে ছেলেটা নিজের কোনো শখ বা দাবির কথা মুখে আনে না। যাকে সবাই ধরে নিয়েছিল ও আজীবন এই সংসারের জোয়ার একাই টেনে যাবে, সে আজ হুট করে বাড়ি ছাড়ার কথা বলছে। মায়ের খুব শান্ত গলায় স্পর্শ করে দিল, আমার দায়িত্বের কোনো নড়চড় হবে না। আমি প্রতি মাসে যেভাবে সংসারের খরচ টাকা দিতাম ঠিক সেভাবেই পাঠাবো। ওনাদের কোনো ইমার্জেন্সি হলে আমি এক ডাকে আসবো, সব দায়িত্ব নেব। আমার কোনো কর্তব্য থেকে আমি পালাচ্ছি না। শুধু একটা জিনিস বদলাবে, আয়না আর এ বাড়িতে থাকবে না। শারমিনার আর নিজের স্বভাবসুলভ ঠোঁটের কোণে একটা বিষাক্ত হাসি ফুটে উঠল। কি বাঁকা গলায় বলল ও। এতক্ষণে বোঝা গেল আসল ঘটনা। বলি বউ এসে কান ভারী করেছে বুঝি। আমি তো আগেই জানতাম এই কালনাগিনী এই ঘরের শান্তি ছারখার করতে এসেছে, ঘর আলাদা করার বুদ্ধি দিচ্ছে। এতদিন ধরে উনার দেওয়া প্রতিটি নীরব অপমান মাহির মুখ বুজে সহ্য করেছে। কিন্তু আজ আয়নার বিরুদ্ধে এই নোংরা অভিযোগটা শোনার সাথে সাথে মাহিরের ভেতরের ধৈর্যের বাঁধ এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। ওনার এই একটা কথা বারুদের শেষ আগুনের ফুলকি হিসেবে কাজ করলো। মাহির নিজের জায়গা থেকে সোজা হয়ে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন রাগে আর অপমানে জ্বলজ্বল করছে। বুক ফুলিয়ে নিজের স্ত্রীর ডাল হয়ে সামনে গিয়ে দাঁড়ালো। চাচি। মাহিরের গলার গর্জন পুরো ঘরের এসির ঠান্ডা বাতাসে এক নিমেষে তপ্ত করে তুলল। মুখ সামলে কথা বলুন। সে এখানে নেই, আমি আছি। মাহিরের চলা চড়া গলার আওয়াজ দাদির ঘরের দেওয়ালগুলোতে চাবুকের মতো আছড়ে পড়ল। শারমিনারা বুক চেপে ধরে দুই পা পিছিয়ে গেলেন। ওনার মুখে তখন রাগের বদলে ভয়ের ছাপ। ঠিক তখনই দাদি খাট থেকে প্রায় কুঁজো হয়ে উঠে বসলেন। ওনার ঝুলে পড়া চামড়ার মুখটায় এক চরম হতাশার আকুলতা ফুটে উঠল। তিনি দুই হাত বাড়িয়ে গলা ধরায় বলে উঠলেন, মাহির তুই কি পাগল হয়ে গেলি? এতদিনে সুস্থ হয়েছি দাদি। তার চাচা বললেন, কি বলছিস তুই বাপ? এতগুলো বছরে কত কত ঝড় তুফান বালা মুসিবত গেল, কোনোদিন তো এমন কথা মুখে আসে নাই তোর। এই হাতেই তো বড় করেছি তোরে, কখনো তো এমনি চোখ তুলে বেয়াদবি দেখি নাই। তাহলে আজ এসব কেন বাপ? নিজের ঘর কেউ এভাবে ধ্বংস করে? তুই নিজে সারা জীবন সবর করেছি, আর ওরে বোঝাতে পারছিস না। আমি তো আর নিতে পারছি না বাপ। বিদ্যার গলার সেই কান্না মিশ্রিত আকুতি এতদিনের চেনা নিয়মে মাহিরকে নিমেষে গলিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আজ আর তা হলো না। আজ মাহিরের চোখে চোখ রাখতে পারছে না কেউ। ঘরের বাতাস যেন এক অদৃশ্য চাপে ভারী হয়ে উঠছে। এই পুরুষটা কি সত্যি তাদের বাড়ির সেই আদর্শ মুখ বুজে সব সহ্য করা ধৈর্যবান মাহির? এটা কি সত্যিই মাইমুনার সেই নির্বিকার ছেলে? মাহিরের স্বর রাগে থরথর করে কাঁপছে, কিন্তু তার গলার স্বর ছিল পাথরের মতো নিরেট আর অকাট্য। সে দাদির দিকে সোজা তাকিয়ে একদম সোজাসাপটা স্বরে বলল, সম্ভব না, অনেক হয়েছে আর না। আমি নিজের ধৈর্য ধবর সবর করব, তাও শুধু আমার নিজের জন্য। আমার স্ত্রী এই সংসারে আর কোনো সবর রাখবে না। না সে কোনো দুর্ব্যবহার সহ্য করবে, আর না কোনো স্বার্থে মানিয়ে নিতে গিয়ে নিজের আত্মসম্মান নত করবে। কারণ ওর ওই নত হওয়াটা আজ আমার নিজের ভিতরের শেষ ধৈর্যের বাঁধটাকেও ভেঙে চুরমার করে দিচ্ছে। আর আমার সেই বাঁধ যদি একবার সত্যি সত্যি ভেঙে যায়, তবে তা এ বাড়ির কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। মাহিরের মুখের উপর দেওয়া এই ধারালো জবাবটা শুনে শারমিনারা গম্ভীর গলায় বললেন, মাহির তুমি একটু বেশি রিয়াক্ট করছো না? সংসারে একটু আধটু কথা কাটাকাটি, মান অভিমান তো সব পরিবারেই হয়। তাই বলে হুট করে ঘর আলাদা করার সিদ্ধান্ত নেওয়াটা কি কোনো ম্যাচিওর ছেলের কাজ?
লোকসমাজে আমাদের একটা সম্মান আছে। মাহির তাকে অগ্রাহ্য করে তার চাচার দিকে ঘুরে তাকালো। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের স্মিত হাসি ফুটে উঠল। আপনারা খুব সুন্দর একটা সিস্টেম বানিয়ে নিয়েছেন, তাই না? কাজের বুয়া না আসলে আয়না বাসন মাজবে, মসলা ফুরিয়ে গেলে আয়না পাটায় পিষবে, আর দিন শেষে বাকিরা ড্রয়িং রুমে বসে সোফায় পা তুলে গল্প করবেন। কেউ ওকে জোর করে না। খুব সত্য কথা, ও নিজের মন থেকে কাজগুলো করে। কিন্তু আপনারা ওরে একটা বারের জন্য বলেন না যে মা, তুমি অনেক করেছো, এবার গিয়ে একটু জিরিয়ে নাও, নিজের খাওয়াটা খাও। এই বাড়িতে ও শুধু সবার আরামের জন্য খাটবে, আর অধিকার বা সম্মানের বেলায় ও থাকবে একদম বাইরের একজন। এই নোংরা সিস্টেম আমি আর আমার ঘরে চলতে দেব না। শারমিনারা এবার একটু সাহস সঞ্চয় করে আবার চেঁচিয়ে উঠলেন, আহা, কি আমার সতী ধাতি বউ রে! উনি তো মেম্বার সাহেব, ওনার গায়ে একটু হাত লাগলে ফোসকা পড়ে যায়। আমরা কি এই বয়সে খাটিনি? আরো কি এমন রাজকার্য করে শুনি? মাহির এবার শারমিনার দিকে পুরো ঘুরে দাঁড়ালো, ওর চোখের সেই দীপ্ত চাহনিটা ওনার মুখের উপর স্থির রেখে শান্ত অথচ মারাত্মক ভারী গলায় বলল, চাচি, ও ওই ল্যাপটপ নিয়ে ঘরে বসে যে কাজটা করে, সেই কাজের প্রতিটি ডলার সেভ ওর নিজের মেধার জোরে আসে। ওর এই নিজের পায়ে দাঁড়ানোর জার্নিটার পিছনে এই বাড়ির কোনো মানুষের একটা পয়সা অবদানও নেই। ও কারো দয়ায় বাঁচেনি, আর আজীবন ওর নিজের একার জেদ মাথা উঁচু করে বাঁচবে। ওর মতো একজন সাবলীল, সম্মানিত মেয়েকে আপনারা এই ঘরে এনে সেফ একটা অদৃশ্য চাকরানী বানিয়ে রাখবেন, সেই সুযোগ আমি আপনাদের আর দেব না। ও আর কোনো কথা বাড়ানোর প্রয়োজন বোধ করল না। সে দাদির দিকে তাকিয়ে শেষবারের মতো মাথা নিচু করে বলল, আমি আমার দায়িত্ব থেকে এক চুলও নড়ব না দাদি। প্রতি মাসের 1 তারিখে এই সংসারের যা খরচ তা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনাদের যে কোনো বিপদে আমি এক ডাকে হাজির হব। কিন্তু কাল সকালে আমি আর আয়না এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটাই আমার শেষ কথা। বলেই মাহির এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। সে হনহন করে ঘর থেকে বের হয়ে সোজা উপরে নিজের চিলেকোঠায় ঘরের দিকে পা বাড়ালো। ঘরের ভিতরে তখন এক অদ্ভুত থমথমে নীরবতা থমকে রইল। কেউ আর ওকে ডাকার বা আটকানোর সাহসটুকু পেল না। মাহির যখন উপরে এসে নিজের ঘরের দরজাটা খুলল, দেখলো আয়না বিছানার এক কোণায় চুপচাপ বসে আছে। এতক্ষণে নিচের সমস্ত চেঁচামেচি আর ঝড়ের আওয়াজ ওর কানেও গেছে। মাহির ঘরের দরজাটা বন্ধ করে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর এতক্ষণে সে কঠিন পুরুষালী চেহারার ভেতরটা সমস্ত রাগ আর কঠোরতা আয়নাকে দেখা মাত্রই এক নিমেষে গলে জল হয়ে গেল। তার নিজের বুকের ভেতরটা তীব্র অপরাধবোধ আর মায়ায় মুচড়ে উঠল। সে আর কোনো কথা না বলে নিজের সমস্ত সংযম হারিয়ে সরাসরি হাঁটু গেড়ে মেঝের উপর বসলো। তারপর আয়নার দুটো মোলায়েম হাত নিজের চওড়া উষ্ণ হাতের তালুর ভিতর পরম আদরে টেনে নিল। আয়না খুব নিচু গলায় ফিসফিসে উঠল, মাহির, কি করলে তুমি? ওর চোখের কোণটা কেন যেন হুট করেই ভারী হয়ে এসেছে। মাহির ওর হাতের তালুতে নিজের তপ্ত ঠোঁট জোড়া ছুঁয়ে ওর বসা গলায় বলল, প্যাকিং শুরু করায় না, আমরা কাল সকালেই চলে যাচ্ছি। 27 বছর জীবনে নিজের অমানবিক ব্যবহার সহ্য করে যে দায়িত্ব পালন থেকে পিছিয়ে পড়েনি, বাবার ভুলের প্রায়শ্চিত্ত করবে বলে কোনোদিন এই বাড়ি ছাড়ার কথা ভাবেনি, সে আজ কি করে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল তা সে রাতে আহমদ নিবাসনের বাসিন্দারা কেউই ভেবে পেল না। শারমিনারা খারাপ মানুষ নন। ধনাঢ্য পরিবারের বড় হয়েও বাকিটা জীবন তাকে সংগ্রাম করে কাটাতে হয়েছে। মেরুদণ্ডহীন স্বামী বা এই সংকীর্ণ সংসার কোনো কিছুই তার মনপুত ছিল না। ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষা ছেড়ে উনুনে মনোযোগ দিতে হয়েছে। নিজের শখ-আহ্লাদ সব মাটিচাপা দিতে হয়েছে, কারণ সংসারে মেয়েদের মানিয়ে চলতে হয়। তারপর আসলো মাইমুনা। প্রেমের বিয়ের সুবাদে হঠাৎ করে সংসারের সব নিয়ম তার জন্য ঠুকনো হয়ে উঠল। সে উচ্ছৃঙ্খলদের মতো গান গায়, হাসাহাসি করে, কাজ রেখে সাহিত্য চর্চা করে, সব বিষয়ে মতামত দেয়, প্রয়োজনে তর্ক করে, অকাট্য নিয়মকানুনগুলোকে সে বলে গোঁড়ামি। এরকম করতে করতেই নিজের আলাদা সংসারও জুটে যায় তার। সাহেরা বানু বিশেষ কিছু বলে না। ছোট ছেলে রাগ করবে কিনা, শারমিনার পৃথিবী বড় বেইনসাফ মনে হয়।
তার দেবরের কারণে যতটুকু সচ্ছলতা ছিল তাও ছারখার হয়ে যায়। মাইমুনা আর তার ছেলে এসে বসে তার ঘাড়ে। তখন কি একটু অমানবিক আচরণ করে ফেলতেন তিনি। প্রথম দিনগুলোয় ক্ষোভ মেটাতেন। অত শত আসলে ভাবার সময় ছিল না তখন সংসার চলমান রাখতে। তাকে ডবল শিফটের চাকরি করতে হতো। এই বেলা আর কারো বারণ ছিল না। তারপর যখন একদিন হুট করে মাইমুনা একেবারে জন্য চলে যায়, শারমিনা প্রথমে বিশ্বাস করতে পারেনি এও সম্ভব। কিন্তু হ্যাঁ, মাইমুনা তার নাবালক ছেলে রেখে নিরুদ্দেশ হয়েছে। তারপর তো সব ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না। মাইমুনা গিয়ে বাসা বাঁধলো তার মাথায়। উঠতে বসতে, শুতে খালি তার চেহারা ভাসত। অপরাধবোধ ছিল হয়তো, কিন্তু শারমিনারা শান্তি পেত না একদম। মাহিরের নিরীহ ডাগর ডাগর চোখ জোড়াও সে সহ্য করতে পারত না একদম। আচ্ছা, কোনোদিন কি তাকে কাছে এনে বসে খাইয়েছিলেন তিনি? কতই বা বয়স ছিল হ্যাংলা পাতলা ছেলেটার, মাথায় হাত রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত। আজ মনে হচ্ছে আসলে মাইমুনার সাথে তার ঈশাকে সন্তান পর্যন্ত না টানলেই পারতেন। এরকম একটা হীরের টুকরো ছেলে তো তার গর্ভে জন্ম নেওয়ার কথা ছিল না। নমনীয়তা আর দৃঢ়তার এমন মিশ্রণ তার সামনে দাঁড়ানো মাহির ছাড়া বোধ হয় তার কারণেই। রুমের থমথমে বাতাসের মাঝে শারমিনারা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। মাহিরকে ডেকেছেন নিজের ঘরে একান্তে, নিজের ভিতরের জ্বলন্ত বিবেককে শান্ত করতে। ওনার নিজের অতীতকে উল্টে পাল্টে প্রমাণ করতে ইচ্ছে হলো যে উনি কোনো রক্ত পিষানো ডাইনি ছিলেন না। ওনার গলায় এক অদ্ভুত ব্যাকুলতা আর আরতি ঝরে পড়ল। কিন্তু মাহির, আমি আমি তো তোমার কখনো গায়ে হাত তুলিনি। তুলেছি কি বলো, বলো না? আমার নিজের রায়হান রামিমদের জন্য আমি যতই যা রেঁধেছি, তোমাকে কি এক ভাগ দেইনি? ওদেরকে যখনই নতুন জামা কিনে দিতাম না, দিতেন চাচি, সবকিছু তোমার জন্য একটা আনতাম না? আমি তো তোমাকে একদম না খাইয়ে রাখিনি, বলো। তাহলে এমন হচ্ছে কেন? শারমিনারা হন্যে হয়ে নিজের স্মৃতি হাত রাতে লাগলেন, কিন্তু নিজের পক্ষে দাঁড় করানোর মতো এতগুলো বছরে খুব কম জিনিসই খুঁজে পেলেন ওনার ঝুলিতে। ওনার চোখ দুটো অপরাধবোধে ছলছল করে উঠল, বুক হাঁসফাঁস করতে লাগলো। মাহিন নিজের জায়গায় পাথরের মূর্তির মতো হয়ে দাঁড়ায় রইল। ওনার এই আকুলতা দেখে ওর চোখে কোনো প্রতিশোধের আগুন জ্বলে উঠল না, কোনো তৃপ্তিও জাগলো না। শুধু নিজের মার শেষ স্মৃতি ভেসে উঠল। ও পুরনো ক্ষোভ উপড়ে দিল না, বরং ওর বড় বড় শান্ত চোখ দুটো ওনার মুখের উপর রেখে খুব মৃদু স্বরে বলল, আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই চাচি, বিন্দু মাত্র না। আপনি আজ যা যা বললেন তার প্রতিটি কথাই সত্য। আপনি আমাকে খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, আর আপনার আশ্রয়ের জোরেই আজ আমি এতদূর পড়াশোনা করে এই মাহির আহমেদ হতে পেরেছি। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মাহিরের নির্বাক শান্ত স্বর শারমিন আরার বুকের তীরের মতো বিঁধল। মাহির বলতে লাগলো, আমি এই পরিবারের প্রতি আমার কোনো দায়িত্ব থেকে পালাচ্ছি না। এত বছর যেভাবে সংসার টেনেছি ভবিষ্যতেও এভাবেই টানবো। রায়হানের বিয়ে, মিনি, দিনার পড়াশোনা, যখন প্রয়োজন হয় আসবো। দাদির দেখভাল সব আগের মতোই থাকবে। প্রতি মাসে মাসে খরচের টাকা ঠিক সময়ে পাঠিয়ে দেব। তাহলে চলে যাবে কেন বাবা? যেও না, হুট করে ভুল সিদ্ধান্তটা নিও না। শারমিনারা প্রায় মরিয়া হয়ে মাহিরের হাতটা খপ করে ধরে ফেললেন। যেতে হবে না মাহির, আমরা আমরা সবাই মিলে মানিয়ে চলবো। তোমাদের উপরে খুব কষ্ট হয় তাই না? নিচে নিচে চলে এসো, আমি রুম খালি করে দিচ্ছি, কথাটা শোনো। আমি নিজেই তোমার বউয়ের সাথে কথা বলবো। ওরে আমি রান্নাঘরের কোনো কাজে হাত দিতে দেব না। আমরা সবাই একসাথে এক ঘরেই থাকবো। তুমি তুমি ঘর আলাদা করো না। মাহির ওনার দিকে তাকিয়ে তো হাসি হাসলো। ওনার হাত থেকে নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলল, আপনি এখনো মূল ব্যাপারটা ধরতে পারেননি, তাই নি চাচি? ভাবছেন আমার সিদ্ধান্তের কারণ আমার স্ত্রীকে নিয়ে রান্নাঘরে মরিচ বাটানো হয়েছে কিংবা নোংরা বাসন মাজানো হয়েছে। আমি নিজে কোনো কাজকে ছোট মনে করি না, আর আমার আয়নাও কাজকে কখনো নিজের সম্মানের নিচে মনে করে না। সমস্যাটা কাজের ধরন নিয়ে ছিলই না কোনোদিন। সমস্যাটা ছিল আপনাদের নিয়ত, আপনাদের দৃষ্টিভঙ্গি আর মানসিকতা নিয়ে।
আপনারা আয়নাকে এই সংসারের পিছনে পিছনের খাটুনির কাজগুলোর যোগ্য ঠিকই মনে করেছেন, কিন্তু আজকে রান্না হবে সেই সিদ্ধান্তের যোগ্য মনে করেননি। ওর নিজের হাত পুড়িয়ে মশলা বাটবে, সেটা আপনাদের কাছে খুব স্বাভাবিক, অথচ ও এই বাড়িতে আসার পর আজ পর্যন্ত একটা দিনও ঝামেলা ছাড়া নিজের স্বাধীনতায় আমার জন্য একবেলা পছন্দ মতো কিছু রাঁধতে পারেনি। প্রতিটি জিনিসের জন্য ওকে আপনাদের মুডের উপরে নির্ভর করতে হয়েছে। এমনকি এই সংসারের বাজারের টাকা যেখানে আমি নিজে দেই, সেখানেও আমার নিজের স্ত্রীর আপনাদের অনুমতি ছাড়া এক ফোঁটা তেল খরচ করার অধিকার ছিল না। মানিয়ে নেওয়ার দিন শেষ হয়ে গেছে চাচি। আর আয়না, ও আর এই ঘরের একটা অপমানও সহ্য করবে না। স্বামী আর স্ত্রী তো আলাদা কোনো সত্তা নয়, দুটো শরীর কিন্তু একটা আত্মা। আমি আর আয়না আলাদা কেউ নই। আমার এই ২৭ বছরের জীবনে আমি একাই আমার আয়না, আমাদের দুজনের ভাগের অবহেলা, লাঞ্ছনা আর অপমান একাই সহ্য করে কোটা পূরণ করে ফেলেছি। এখন আর এক ফোঁটা নেওয়ার জায়গা আমাদের নেই। মাহির এবার স্তব্ধ। শারমিনার চোখের দিকে সোজা তাকালো। চাচি, আমি জানি আপনার জীবনটা সহজ ছিল না। আমিও জানি আপনি কেন আমার মাকে এত ঘৃণা করতেন। কারণ আমার মা এ ঘরের সেসব প্রথা মেনে নেয়নি, যা আপনি নিজের পুরো যৌবন বিসর্জন দিয়ে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। অন্যায় ছিল, কিন্তু যদি দাদির দিকে তাকাই, এই সমাজে উনাকে উনার যৌবনে কতটা সংগ্রাম আর অবহেলা সহ্য করতে হয়েছে তাও বিবরণীয় শোনা যাবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? শারমিনার কাছে মাহিরের গলার স্বর এবার ইস্পাতের মতো শক্ত শোনালো। সমস্যা হলো আপনাদের জেনারেশনের কোনো একজন নারীও নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে বলতে পারেনি যে অনেক হয়েছে। এই নোংরা চক্র আজ আমার সাথে এখানেই শেষ। আমি যা সহ্য করছি আমার পরের জন বা আমার ঘরের বউকে আমি তা সহ্য করতে দেব না। আপনারা কেউ কুৎসিত চক্রটা ভাঙার চেষ্টা করেননি, বরং আপনারা প্রত্যেককে নিজের ভিতরের এই জমে থাকা বিষ আর অপমানটা পরের জেনারেশনের উপর চাপিয়ে দিয়ে শান্ত হতে চেয়েছেন। মাহিরের কথা আজীবনের চেনা দ্বিচারিতা মুখোশটা টেনে এক ঝটকায় খুলে দিল। ওর শেষবারের মতো বলল, কিন্তু এই চক্রটা আজ এই মুহূর্তে থামতে হবে। আমার স্ত্রী এই নোংরা মানসিকতার বোঝা আর এক কদমও বয়ে নিয়ে যাবে না। ওর নিজের সম্মান নিয়ে বাঁচবে, আর ওরে ভালো রাখাটা আমার একমাত্র দায়িত্ব। কাল সকালে আমরা চলে যাচ্ছি, দোয়া রাখবেন। চিলেকোঠার ঘরটাতে রাতের নিস্তব্ধতা ছেয়ে আছে। সারা ঘরের মেঝে জুড়ে জামা কাপড়, ছোট বড় কন্টেইনার আর বইপত্র উলাটপালাট হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কয়েক ঘন্টার নোটিশে একটা আস্ত সংসার গুটিয়ে ফেলা চারটিখানি কথা নয়। ঘরের এই অগোছালো বিধ্বস্ত রূপের মাঝখানে আয়না নিজে খাটে বসে বারবার চারপাশে তাকাচ্ছে। তার নিজের চেহারাটা বড্ড দিশেহারার বিধ্বস্ত দেখাচ্ছে। সে কোনোদিন ভাবেনি এই ঘরটার প্রতি তার এতখানি মায়া জন্মে যাবে, অথচ আজ এই প্রতিটি জিনিস হাত দিয়ে তোলার সময় বুকের ভিতরটা কেমন টনটন করে উঠছে। এই চিলেকোঠার ঘরটাতেই তো ওর বিবাহিত জীবনের শুরু। এখানেই ওর নিজের অদ্ভুত শান্ত স্বামীটাকে প্রথম চিনতে পেরেছিল। ওর ছোট্ট ছোট্ট নিঃশব্দে যত্নের ধরনগুলো দেখে দেখে নিজের অজান্তেই কখন যে ও লোকটার প্রেমে পড়ে গিয়েছিল, আজ তা হিসাব করতে গেলে নিজেরই অবিশ্বাস্য লাগে। এই চার দেওয়ালের ভিতরে আয়না নিজের হৃদয়ের চারপাশে তৈরি করে রাখা সেই শক্ত দুর্ভেদ্য সুরক্ষার দেওয়ালটা প্রথমবার ভেঙে ফেলতে পেরেছিল। নিজেকে আবেগপ্রবণ হতে দেওয়া, নিজের ভিতরের নরম কোমল নারীত্বকে পুরোপুরি আলিঙ্গন করার সাহস ও এই ঘরেই পেয়েছিল। সে তো ভেবেছিল কোনোমতে দিন পার করে চলে যাবে। কখনো ভাবেনি এই পাথুরে ইটের দেওয়ালেও ওর নিজের হাতে গভীর একটা শিকড় গড়িয়ে যাবে। এক ফোঁটা অবাধ্য চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই আয়না সেটা শাড়ির আঁচল দিয়ে চট করে মুছে নিল। দরজায় একটা হালকা ধাক্কা লাগলো। আয়না মাথা তুলে দেখলো দিনা দাঁড়িয়ে আছে। মেয়েটার ফর্সা মুখটা আগে রাগে আর চরম অস্বস্তিতায় পুরো লাল হয়ে আছে। সে ঘরে ঢুকে খুব উত্তেজিত গলায় বলে উঠল, আপনারা কি আসলে কাল সকালে চলে যাচ্ছেন? মাহির ভাইকে একটু বুঝিয়ে বলতে পারবেন না কেন এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আপনি বললে ভাইয়া ঠিকই শুনবে। আয়নার নিজের হাতের কাপড়ের ভাঁজটা রেখে দিনার দিকে তাকালো।
ওর নিজের চোখ দুটো তখনও মায়ায় আচ্ছন্ন। ও কোমল স্বরে বলল, দিনা তুমি যাই ভাবো না কেন, ওর এই সিদ্ধান্তের পিছনে আমার বিন্দুমাত্র কোনো হাত নেই। আমি নিজেও জানতাম না তোমার ভাইয়া আজ এমন কিছু করতে যাচ্ছে। ঠিক কী কারণে ওর ধৈর্যের বাঁধটা হুট করে ভেঙে গেল তা আমি জানি না। তবে আমার মনে হয় ও যা করছে মঙ্গলের জন্যই করেছে। দিনা ভ্রু কুঁচকে তাকাতেই আয়না আলতো হেসে বলল, এতগুলো বছর ধরে এই সংসারের দায়িত্ব এক হাতে টানতে টানতে ও ভিতর থেকে পুরো ক্ষয়ে যাচ্ছিল। আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচুক। ও এমন সব মানুষের মাঝে থাকুক যারা ওকে সেফ একটা টাকা কামানোর মেশিন বা দায়িত্ব নেওয়ার মাধ্যমে না ভেবে ও ঠিক কেমন মানুষ তার জন্য ওকে ভালোবাসুক, ওর পরিশ্রমকে সম্মান করুক, ওকে দেখে বুক ফুলিয়ে গর্ব করুক। আর সত্যি বলতে এ বাড়ি থেকে আমাদের চলে যাওয়াটা তোমার জন্য ভালো হবে। দিনে আচমকা ধাক্কা খেলো, সে পুরো হতবাক হয়ে বলল, আমার জন্য ভালো হবে মানে? কি বলছেন এসব? আয়না কাপড় গোছানো বন্ধ করে সোজা হয়ে বসলো। তারপর আলতো করে ঘুরে দিনার চোখের দিকে সরাসরি তাকালো। সে চাহনিতে ছিল তীক্ষ্ণ দূরদর্শিতা। আয়নার এই সরাসরি তাকানো দেখা মাত্রই দিনা মুহূর্তের মধ্যে ভিতরে ভিতরে কেমন গুটিয়ে গেল। এক তীব্র অস্বস্তি আর আড়ষ্টতা এসে ওকে গ্রাস করলো, কারণ ও বুঝতে পারছিল আয়না আসলে কোন দিকে ইঙ্গিত করছে। দিনার মস্তিষ্কে তখন গত কয়েক মাসের অস্থিরতার স্মৃতি এক নিমেষে ভেসে উঠল। তাদের বিয়ের অনেক সময় পার হয়ে গেলেও দিনা গত কয়েক মাস ধরে অনেক অস্থিরতায় ভুগছিল, কারণ ও খুব স্পষ্ট টের পাচ্ছিল এই দম্পতির মাঝখানের দূরত্বটা পুরোপুরি হাওয়া হয়ে গেছে। এককালে যে মাহির ভাইকে সে সবসময় গম্ভীর আর দুর্বোধ দেখত, এই মাহির ভাই এখন ওনার দিকে কেমন তৃষ্ণার্ত নজরে তাকিয়ে থাকে। দিনা ভেবেছিল সে নিজের ভিতরের এই পুরনো বালিকা ভুল অনুভূতিগুলো করেই ছেড়ে ফেলবে। ও এগুলো থেকে মুভ অন করে গেছে, কিন্তু না। যখনই ও ওদের দুজনকে এত কাছাকাছি দেখতো, ওর বুকের ভিতরটা আগের মতোই তীব্র যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যেত। বিশেষ করে কয়েক মাস ধরে ও যখন মাঝরাতে ঘুম ভেঙে দেখতো মাহির ভাইয়া নিঝুম অন্ধকারের নিচে নেমে আসছে আর গরম পানির ফাঁসকা ভরে বড্ড যত্নে নিয়ে যাচ্ছে, তখন দিনার নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, দম আটকে আসতো। ওদের সম্পর্কটা কতটা গভীরে আর কতটা উঁচুতে পৌঁছে গেছে। একদিন এই অস্থিরতা দেখে মিনি ওর হাতটা শক্ত করে ধরে আক্ষেপের গলায় বলেছিল, তুই এত বোকা কেন রে দিনা? তুই এখনো নিজের ভিতরের এই ফিলিংস গুলো নিয়ে আটকে আছিস। বড় হয় একটু। মাহির ভাইয়ের চোখে প্রথম দিন থেকেই ভাবি ছাড়া আর কোনো মেয়ের কোনো অস্তিত্ব ছিল না, কোনোদিনও থাকবে না। দিনার ঘোর কাটলো আয়নার কথায়। দিনা একটু আমতা আমতা করে ভাবলো, মিনি কি তবে ভাবিকে সবকিছু বলে দিয়েছে? আয়না দিনের মনের ভাবটা বুঝতে পেরে মৃদু হাসলো। তোমার মাথা এত খাটানোর প্রয়োজন নেই দিনা। মিনি আমাকে কিচ্ছু বলেনি। আমার নিজের দুটো চোখ আছে আর আমি খুব দীর্ঘ সময় ধরেই এ সত্যটা জানি। তুমি নিজেকে যতটুকু চালাক ভাবো তুমি আসলে ততটা নও। তোমার চোখ আর তোমার আচরণ অনেক আগেই তোমার গোপন কথা বলে দিয়েছে। দিনা চরম লজ্জায় আর অপমানে একদম কুঁকড়ে গেল। ও যেন ঘরের মেঝেতে মিশে যেতে চাইছিল। মাহির ভাইয়ের স্ত্রী ওর জীবনের সবচেয়ে বড় দুর্বলতা আর গোপন ব্যর্থতার কথা এভাবে সামনাসামনি বলে দেবে ও ভাবতেও পারেনি। আয়নার অবস্থা দেখে গলা আরো নরম করে বলল, এ নিয়ে এত লজ্জিত হওয়ার কিছু নেই দিনা। আমি এই জিনিসটা নিয়ে কখনো তোমার প্রতি মনে কোনো ক্ষোভ রাখিনি, আর ভবিষ্যতেও এই টপিক নিয়ে আমি তোমার সাথে বা এই বাড়ির কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করব না। এটা এখানেই শেষ। কিন্তু তোমার নিজের ভালোর জন্যই বলছি, নিজের মনটাকে এবারে এই জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নাও। অন্যথায় এই অবাস্তব ফিলিংস তোমার সারা জীবনের জন্য একটা স্থায়ী লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। দিনা কাঁপানো গলায় কোনোমতে নিজের ভিতরে সবচেয়ে বড় ভয়টা মুখে এনে জিজ্ঞেস করলো, বলে দিয়েছেন? আপনি কি ভাইয়াকে সব বলে দিয়েছেন? ভাইয়া জানে? আয়না মাথা নাড়ল না। আমি ওরে কিচ্ছু বলিনি। আর কেনই বা বলবো? ও নিজের বোনদের কতটা অন্ধের মতো ভালোবাসে তা তো তুমি নিজেই জানো। আমি চাই না ওর ভালোবাসায় কোনোদিন কোনো আঁচ লাগুক বা ওর মনটা ভেঙে যাক। আয়নার মুখ থেকে কথাটি শোনা মাত্রই দিনা আর এক সেকেন্ডও সেই ঘরে দাঁড়ানোর শক্তি পেল না। এক বুক লজ্জা আর অদ্ভুত কৃতজ্ঞতা নিয়ে সে উল্টো পায়ে
প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। এক বাক্যে সেদিনার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। আয়না দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের উলটপালট হয়ে থাকা সংসারের দিকে তাকালো। রাতটা ফুরিয়ে আসছে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে এই পুরনো খাঁচা ছেড়ে ওরা ডানা মেলবে এক নতুন আকাশের দিকে। দিনা ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘরের দরজায় আবার মৃদু শব্দ হলো। আয়না মাথা তুলে দেখলো মাহির এসে দাঁড়িয়েছে। মানুষটাকে বাইরে থেকে দেখতে ভীষণ শক্ত আর অবিচল লাগলেও আয়না ওর চোখ দেখে বুঝতে পারলো ভিতর ভিতরে বড্ড একার দিশেহারা বোধ করছে। নিজের আজীবনের সিনে আশ্রয়, নিজের পরিবারকে এক ঝটকায় পিছনে ফেলে আসার সিদ্ধান্ত নেওয়াটা মুখে যত সহজ, বুকে ততটা নয়। কিন্তু আয়নার সামনে ওর নিজের সেই দুর্বলতা প্রকাশ করতে চাচ্ছে না। জোর করে একটা শক্ত আর সাহসী ভাব ধরে রাখার চেষ্টা করছে। মাহির ঘরে ঢুকে আয়নাকে গোছগাছ করতে দেখেও কিছু বলল না। ও ধীর পায়ে হেঁটে ছাদে গিয়ে দাঁড়ালো। রাতের মৃদু বাতাস ওকে ছুঁয়ে যাচ্ছে আর ও শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আয়না ওকে হুট করে ডিস্টার্ব করলো না। ও জানতো এই মুহূর্তে মাহিরের নিজের সাথে কিছুটা সময় কাটানো প্রয়োজন। ও চুপচাপ আরো কয়েকটা কাপড় ভাঁজ করলো, তারপর আলতো পায়ে হেঁটে ছাদে ওর পাশে গিয়ে দাঁড়ালো। তাদের কোনো কথা হলো না, কোনো কৈফিয়ত বা সান্ত্বনার সস্তা সংলাপও আদান-প্রদান হলো না। আয়না স্রেফ পিছন থেকে ওর চওড়া, শক্ত পেটটা জড়িয়ে ধরলো। নিজের গাল ওর পিঠে ঠেকিয়ে ও মাহিরকে বোঝাতে চাইলো, যাই হয়ে যাক না কেন, এই পৃথিবীতে ও একা নয়। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার হাত দুটোর উপর নিজের হাতের তালু রাখলো। তারপর আলতো করে ঘুরে ওকে নিজের বুকের ভিতর টেনে নিল। বেশ কিছুক্ষণ ওভাবে কাটার পর আয়না ওর বুকের উপর চিবুক রেখে উপরের দিকে তাকালো। ওর বড় বড় চোখ দুটোতে রাজকীয় মায়া। ও খুব নরম গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা মাহির, তোমার কি মনে হয় ভবিষ্যতে কখনো এই সিদ্ধান্তের জন্য তোমার আফসোস হবে? উইল ইউ রিগ্রেট ইট? মাহির ওর চোখের দিকে তাকিয়ে স্লান হাসলো। ওর চটুল স্বভাব আবার একটু ফিরে এলো। তুমি কি খুব রেগে যাবে যদি ভবিষ্যতে কখনো আমার একটু আফসোস হয়? আয়না হালকা করে হেসে ওর বুকে মুখ লুকালো, একদম না, রাখবো না। তোমারও মুড সুইং হওয়ার পূর্ণ অধিকার আছে। তুমি যা ইচ্ছে তাই করতে পারো। তারপর নিজের সিদ্ধান্তের জন্য আফসোসও করতে পারো। আমরা মানুষ, আমাদের সব ধরনের ইমোশন ফিল করার স্বাধীনতা থাকা উচিত। আই ওয়ন্ট মাইন্ড এট অল। মাহিরের ঠোঁটের কোণে এবার এক চমৎকার হাসি ফুটে উঠল। ও নিচু হয়ে আয়নার কপালে গভীর একটা চুমু খেলো। সেভাবেই থাকলো অনেকটা সময়। আয়নার বুকের বোতামটা আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে বলল, তবে সেপ, তোমার কথা চিন্তা করে বা আমার উপর বেশ করে এই সিদ্ধান্ত নিও না প্লিজ। সেটা হলে আমার নিজের ভিতরের গিল্ট ফিলটা সারা জীবন থেকে যাবে। আমার মনে হবে আমার জন্যই তোমার পরিবারটা। নায়না মাহিরের কথা মাঝপথেই থামিয়ে দিল। ওর গলার স্বর এবার ভীষণ সিরিয়াস আর গম্ভীর শোনালো। আমি এই সিদ্ধান্তটা নিজের জন্য নিয়েছি। আমি আজ নিজে দাঁড়িয়ে আবিষ্কার করলাম আমি নিজেও না বুঝে এই কুৎসিত টক্সিক চক্রটার একটা অংশ হয়ে যাচ্ছিলাম। আমি নিজের উপর হওয়া অন্যায়গুলো দিনের পর দিন মুখ বুজে সহ্য করেছি আর ভাবতাম শান্তি বজায় রাখছি, চলুক না, ওদের আমার প্রতি বিতৃষ্ণা জায়েজ। কিন্তু আমি কোনোভাবেই এই বিষাক্ত চেইনটা তোমার উপর পাশ হতে দিতে পারি না। এটা আজ আমার সাথে এখানেই শেষ হতে হবে। মাহির আয়নার দুই কাঁধ ধরে ওকে সোজা করে দাঁড় করালো। এখন থেকে তুমি, আমি আর আমাদের নিজেদের একটা ছোট্ট পরিবার হবে, যেখানে কোনো টক্সিসিটি থাকবে না, কোনো অদৃশ্য দেওয়াল থাকবে না। আমার স্ত্রীকে নিজের ভিতরের আলো, নিজের চিন্তা ভাবনা, নিজের পার্সোনালিটি একটা চার দেওয়ালের বদ্ধ উনুনে পুড়িয়ে ছাই করতে দেব না। শুধু এই কারণে যে তার স্বামী তার মৃত বাবার ফেলে যাওয়া ঋণের বোঝা আর কর্তব্যের পাহাড় আজীবন নিজের পিঠে বয়ে বেড়ানোর অন্ধ সিদ্ধান্ত নিয়েছিল। শুধু এই কারণে যে তার স্বামী ওকে এই সংসারের একটা অ্যাকোমোডেশন ভেবে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে বলেছিল। চুপ, তুমি কখনো আমাকে এসব বলনি। মাহির একনাগাড়ে কথাগুলো বলে আয়নার দিকে তাকালো। আমি বড্ড দেরিতে হলেও বুঝতে পেরেছি আয়না, তুমি আমাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছো। আর আমি তোমাকেও অবহেলা উপহার দিচ্ছিলাম, কিন্তু আর না। আয়না ওর নিজেকে দোষারোপ করার কথা শুনে ভীষণ
ভীষণ রাগ হয়। সত্যিই বড্ড বেচারি আমি, কি যে কষ্ট আমার। ওর এই আদুরে ভঙ্গি দেখে মাহিরার নিজের গম্ভীর ভাব ধরে রাখতে পারল না। ও শব্দ করে হেসে ফেলল। এতক্ষণে সমস্ত মেঘলা হাওয়া যেন এক নিমেষে কেটে গেল। আয়না মাহিরের কলারটা টেনে ধরে ওর চোখের দিকে সোজা তাকিয়ে প্রত্যয় গলায় বলল, ভবিষ্যতে আমাদের সামনে যাই আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক, তুমি খুব ভালো করে জানো তো মাহির, আমি সবসময় তোমার ঠিক এই পাশটাতেই থাকবো। মাহিরের চোখের দিকে তাকালো আয়নায়। ওর ডাকর চোখ দুটোতে আজ কোনো আড়ষ্টতা নেই, আছে এক মহাসমুদ্র সমান ভরসা। মাহির এক বুক তৃপ্তি নিয়ে বলল, আমার এই 27 বছরের জীবনে আমি কোনো কিছুর ব্যাপারে এতটা নিশ্চিত কোনোদিন ছিলাম না, যতটা নিশ্চিত আমি তোমার এই কথার ব্যাপারে। না, কথাটা বলেই মাহির একটু থমকে গেল। ও আয়নার চোখের পাতার কোণে জমে থাকা হালকা জলকণাগুলো খেয়াল করলো। ও নিচু গলায় জিজ্ঞেস করলো, আমি ঘরে ঢোকার সময় দেখেছিলাম তোমার চোখে পানি। তুমি কি সত্যিই এ চিলেকোঠা, এই বাড়িটা খুব মিস করবে? আয়না চট করে চোখ নামিয়ে নেওয়ার চেষ্টা করলো। আরে না, ও কিছু না। গোছগাছ করতে গিয়ে কেমন যেন কিছু কথা শেষ, কিন্তু কথা শেষ করার আগেই আয়না পুরোপুরি ভেঙে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। এতক্ষণে জমানো সমস্ত মায়া আর কষ্ট একদল্লা কান্না হয়ে ওর গলা চিরে বেরিয়ে এলো। ও হুট করে মাহিরের বুকে মুখ লুকিয়ে ছোট্ট বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। মাহির একদম অপ্রস্তুত হয়ে গেল। ও পরম আদরে আয়নাকে নিজের বুকের মাঝে আরো শক্ত করে পিষে ধরল। ওর পিঠে চুলে হাত দুটো বুলিয়ে ও আয়নাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ওর কপালে চুলে বারবার চুমু খেয়ে ওর নিজের উষ্ণতা দিয়ে ওর ভিতরের সমস্ত কষ্টটা শুষে নিতে চাইল। আয়না মাহিরের শার্টের কাপড়টা মুঠো করে ধরে কান্নায় ভেজা গলায় বলতে লাগলো, আমি আমি যেখানে যাই না কেন মাহির, আমার সারা জীবনের একটা বড় অংশ এই চিলেকোঠার ঘরেই ফেলে রেখে যাব। আমি এই জায়গাটা আজীবন বেশি মিস করব, কারণ এই ঘরটাতে আমি প্রথমবার নিজের মাহিরকে পেয়েছি। এই ৪ দেওয়ালের ভিতরে আমি প্রথম জানতে পেরেছি আমার মাহিরের ভালোবাসায় নিজেকে সঁপে দেওয়াটা কতটা স্বস্তির, কতটা শান্তির। মাহির আর কোনো কথা বলল না। নিঝুম রাতের চাঁদের আলোর নিচে নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। নিচে দুটো ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। মাহির নিচে দাঁড়িয়ে শেষবারের মতো সব তদারকি করছে। বাড়ির বাকিরা কেউ বারান্দায়, কেউ দরজার আড়ালে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে এই বিদায় দেখছে। কিন্তু কারো মুখে কোনো কথা নেই। আয়না সবশেষে ধীর পায়ে সাহেরা বানুর ঘরের দিকে এগিয়ে গেল। ভিতরের আবহাওয়াটা তার চেয়েও বেশি থমথমে। সায়রা বানু খাটের উপর টানটান হয়ে বসেছিলেন। ওনার বৃদ্ধ মুখটা রাগে, অপমানে আর এক চরম জিজ্ঞাসায় পুরো কুৎসিত দেখাচ্ছিল। আয়না ওনার কাছে গিয়ে আলতো করে সালাম করতেই বৃদ্ধা ঝটকা মেরে নিজের পা দুটো সরিয়ে নিলেন। ওনার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন ঝরছিল। তিনি দাঁত কিরমির করে অত্যন্ত কর্কশ গলায় অভিশাপ উগরে দিলেন, অলক্ষ্মী ছুরি, আমার ভরা সংসারটা তুই এক রাতে ছারখার করে দিলি। আমার বুড়ো বয়সের ছায়া, আমার একমাত্র ভরসা মাহিরকে তুই আমার বুক থেকে টেনে নিয়ে হিসড়ে কেড়ে নিয়ে গেলি। আমি তোর কত ভালোবাসতাম, আর তুই ওরে আমার পর করে দিলি। এখন এই সংসার কেমনে চলবে? তোরে আমি মন থেকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না, কোনোদিন না। ওনার এই বিষাক্ত অভিশাপ শুনে অন্য কেউ হয়তো কেঁদে ফেলতো, পিছিয়ে যেত, কিন্তু আয়না একটু কাঁপল না। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ওনার খাটের পাশেই একটা মোড়ায় খুব শান্তভাবে বসলো। ওনার রাগে চোখের দিকে নিজের চোখ দুটো স্থির রেখে শীতল গলায় বলল, দাদি, এই অভিশাপ আর দুয়ার একটা নিজস্ব ব্যাকরণ আছে। এগুলো আসলে মুখের কথায় কারো গায়ে লাগে না। এগুলো নির্ভর করে মানুষের নিজের কর্মের উপর আর উপর আল্লাহর ইনসাফের উপর। অভিশাপ তখনই পূরণ হয় যখন অন্য পক্ষ সত্যি সত্যি সে শাস্তির যোগ্য হয়। তাই আপনার এই মুখের কথায় আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আয়না ওনার কুঁচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে ওর নিজের গলার স্বর আরো এক ডিগ্রি নামিয়ে বলল, বরং আমি আশা করব আপনার নিজের আয়ু ফুরিয়ে যাওয়ার আগে আপনি আল্লাহর কাছে
নিজের করা পাপগুলোর জন্য একটু ক্ষমা চেয়ে নেওয়ার সময় পাবেন। সাহেরা বানু আসমাকে যেন এক চক্কর ধাক্কা খেলেন। ওনার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি তুতলাত্ম গলায় চেঁচিয়ে উঠলেন, কি কি বলছিস তুই? কিসের পাপ? মুখ পুরি, তোর এত বড় সাহস! তুই আমার ঘরে দাঁড়িয়ে আমারে পাপী বলিস? আয়না একটু দমল না ও বিছানার চাদরটা হাত দিয়ে ছুঁয়ে বলল, আমি আশা করব দাদি, আপনি আল্লাহর কাছে সেই দিনটার জন্য তওবা করবেন যেদিন আপনি আমার শাশুড়ি অর্থাৎ মাহিরের মায়ের কাছে গিয়ে ওনাকে এই পরিবারের ছেড়ে চলে যাওয়ার জন্য বাধ্য করেছিলেন। আপনি ওনার মগজে এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছিলেন যে সে যদি এই বাড়িতে থাকে তবে মাহির এই সংসারে কোনোদিন নিজের জায়গা পাবে না। মাহির যে আজ এই ঘরে এত অবহেলার লাঞ্ছনা সহ্য করেছে, উনার কোনো পরিচয় তৈরি হচ্ছে না, তার একমাত্র কারণ হলো উনার নিজের মায়ের এই ঘরে উপস্থিতি। আপনি উনাকে বুঝিয়েছিলেন উনার চলে যাওয়াটাই উনার সন্তানের ভবিষ্যতের জন্য মঙ্গল। আর তা সহ্য করতে না পেরেই একজন মা নিজের কলিজার টুকরো ছেলেকে ফেলে নিরুদ্দেশ হয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সায়রা বানু এবার আক্ষরিক অর্থে কাঁপতে লাগলেন। উনার পুরো শরীর থরথর করে কাঁপছিল। কপাল দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে আসছে। উনার জীবনের সবচেয়ে বড় এবং অন্ধকার গোপন সত্যটাই মেয়েটা আজ এভাবে টেনে বের করবে, উনার সুদূরতম কল্পনায়ও ছিল না। উনার বুকটা ভয়ে হাঁসফাঁস করতে লাগলো। তিনি থতমত হয়ে জিজ্ঞেস করলেন, তো তুই এসব আবোল তাবোল কথা আমার নাতিন কান পর্যন্ত বিষিয়েছিস? এজন্যই মাহির আজ আমার ঘর ছেড়ে যাচ্ছে? তুই এরা সব বলেছিস? আয়না ইসলাম একটা হাসি হাসলো। না দাদি, আমি ওকে একটা শব্দ বলিনি, কিন্তু আমি নিশ্চিত ও এই সত্যিটা অনেক আগে থেকেই জানে। ও সব জানতো। কি বলিস তুই? হ্যাঁ দাদি, আপনি কি একটাবারও ভেবে দেখেননি মাহিরের প্রতি মাসে নিয়ম করে আপনার সব ওষুধ কিনে আনে ঠিকই, কিন্তু কোনোদিন ওই ওষুধের ফাইলটা আপনার বেডসাইড টেবিলে নিজের হাতে এনে রাখে না। ও সবসময় মিনি বা দিনার হাত দিয়ে পাঠায়। খুব বেশি প্রয়োজন না হলেও কোনোদিন আপনার এই ঘরের চৌকাঠ পার হয় না। ও যখন বাড়ি থেকে বের হয় না হয় বা বাড়ি ফেরে, ও কোনোদিন আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে আপনার দোয়া চায় না। কেন করে না? কোনোদিন ভেবেছেন? আয়না ওনার আরো কাছে এগিয়ে এলো, কারণ ও সব জানতো। কিন্তু ওর বুকের ভিতরটা ওর মায়ের মতোই শীতল। ওর ভিতরে এত ক্ষমা করার ক্ষমতা ছিল যে ও আপনার এই কুৎসিত অপরাধটা জানার পরও কোনোদিন আপনার সাথে দুর্ব্যবহার করেনি, মুখ ফুটে কিছু বলেনি। সো আমি বলবো আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ মাহির আর ওর মায়ের কাছে সামনাসামনি দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মুখ বা যোগ্যতা কোনোটাই আপনার এই জীবনে আর অবশিষ্ট নেই। বৃদ্ধা এবার একদম নিথর স্তব্ধ হয়ে বিছানায় মিশে গেলেন। ওনার মুখ দিয়ে আর একটা শব্দও বের হলো না। আয়না আবার মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো ও শাড়ির আঁচলটা অপর পাশের কাঁধে এনে সাহেরা বানুর দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, আর হ্যাঁ, শেষ একটা কথা আপনাকে জানিয়ে যাই, আপনি সপ্তাহে অন্তত দুবার করে আমাকে ডেকে গোপনে সূক্ষ্মভাবে সাবধান করতেন আমি যেন এখন কোনো বাচ্চার প্ল্যান না করি। কারণ নতুন বাচ্চা আসলে মাহিরের মনোযোগ এই বড় সংসার থেকে পুরোপুরি উঠে যাবে। ও নাকি আর এই বাড়ির দায়িত্ব টানবে না। আপনার সেই কুৎসিত মানসিকতার দিন আজ এই মুহূর্তে শেষ হলো। এখন থেকে মাহিরের নিজের একটা আস্ত পরিপূর্ণ সংসার থাকবে। ও নিজের স্বাধীনতায় নিজের নতুন ঘর সাজাবে, ওর নিজের পছন্দ মতো ৩ বেলা খাবার খাবে। আর সবচেয়ে বড় কথা, ও ঠিক যতগুলো সন্তান চায় ও ততগুলো সন্তানের বাবা হবে। আমার স্বামী এই জীবনে আজ পর্যন্ত যতখানি অবহেলা পেয়েছে, ও এখন থেকে তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসা, সুখ আর সম্মান পাবে। ও যা যা ডিজার্ভ করে ও তার চেয়েও বেশি, অনেক বেশি কিছু পাবে। বলে আনা এক সেকেন্ড আর ঘরের বন্ধ দমকল করা বাতাসের মাঝে দাঁড়ালো না। সে অত্যন্ত তৃপ্তি নিয়ে ঘর থেকে বের হয়ে সোজা নিচে নেমে এলো। বাড়িতে এখন ভোরের মিষ্টি রোদ এসে পড়ছে। মাহিরের মুখে গাড়ি স্টার্ট নিয়েছে। আয়না মিনির কাছ থেকে বিদায় নিয়েছে আগেই। শারমিন আরার সাথে দৃষ্টি বিনিময় হলো। তিনি আয়নাকে এই সত্যের ব্যাপারে জানিয়েছেন। আয়না রামিমকে বলল, বাসাতে একটু গুছিয়ে নিই, তারপর সবাইকে নিয়ে এসো কেমন? না হলে কিন্তু তোমার ভায়া মন খারাপ করবে। রামিম মৃদু হেসে মাথা নাড়ল। আয়না এসে ওর পাশে বসলো। আর মাহির ওর হাতটা নিজের উষ্ণ হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল।
ট্যাক্সিটা ধীর গতিতে চীনা গলিটা পার হয়ে এক নতুন গন্তব্যের দিকে ছুটে চলল। 3 দিন তাদের হোটেলে থাকতে হলো। 4 দিনের মাথায় বাজেটের মধ্যে মানানসই একটা বাসা তাদের পছন্দ হলো। মাহিরের নতুন অফিস থেকে কাছে, 7 তলা বিল্ডিং এর 4 তলায় ছোট্ট ছিমছাম 2 বেডের ফ্ল্যাট। চারপাশে খোলামেলা আছে, তবে লিফট না থাকায় মাহিরের একটু মন খারাপ হলো। ছাদের চাবি নিতেও হয়তো ঝামেলা হবে। যতটা আত্মবিশ্বাসের সাথে নিজের বাড়ি থেকে বের হয়েছিল তা ধীরে ধীরে কমে যাচ্ছে। কতটা সুখ বা সুরক্ষা সে দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে আয়নার উৎসাহ দেখে মনোবল পাচ্ছে। আয়না টুকটাক করে ঘর পরিষ্কার করছে, কি কি কিনতে হবে তার লিস্ট করছে, চড়ুই পাখির মতো ছোটাছুটি করছে। এখন তাকে দেখতে পাক্কা গিন্নি লাগছে। ব্যস্ততায় মাহির দুদণ্ড বসার সময় পাচ্ছে না, নিজে দাঁড়িয়ে থেকে মজুরদের দিয়ে সব আবাসপত্র সাজাচ্ছে। আয়নাকে জোর গলায় বলছে রুম থেকে বেরোতে না। আয়না ভাত মাখিয়ে তাকে অন্য কাজের বাহানায় ডাকলো। মাহির ছুটে এসে কারণ দেখে বিরক্ত হলো। আয়না মুখে লোকমা তুলে দিয়ে বলল, হয়েছে, এতক্ষণ লাগলো? তোমাকে ভাতের জন্য বাচ্চাদের মতো বলতে হয়। সন্ধ্যার দিকে তাদের নতুন বাসা খালি হয়ে যায়। খাট ছাড়াও ড্রয়িং রুমের নিচে একটা তোশক বিছানো হয়েছে আপাতত। আয়না ফোনে কাশিপ আর কামিনীর সাথে কথা বলছিল। মাহির চা বানিয়ে এনে তাকে দিল, তারপর একদম গা ঘেঁষে বসলো। আয়নার তার মতি গতি সুবিধার লাগলো না, সে কল কেটে দ্রুত স্বামীকে মনোযোগ দিল। চা পড়বে তো? মাহির বলল, 2 কাপ আনা উচিত হয়নি, 1 কাপই মোর রোমান্টিক। আয়না বলল, নেক্সট টাইম। মাহির তার কানের কাছে ফিসফিস করে বলল, হাউ হাউ অ্যাবাউট সাম আইসক্রিম? আয়না আহ্লাদ করে বলল, নাও। মাহির বাধ্য ছেলের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ল। আয়না হাসতে হাসতে তাকে কাছে টানলো। মাহির পরম যত্নে স্ত্রীর স্নিগ্ধতায় মুগ্ধ হলো। জানালার কাছে তাদের পুরনো রেডিও রাখা, সেখানে মধুর সুরে বাজছে, হে সখা মম হৃদয়ের রহ, হে সখা মম হৃদয়ের রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয় রহ, হে সখা মম হৃদয় রাখো, হে সখা মম হৃদয় রাখো। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রেখো। সমাপ্ত। গল্প হৃদয়ে রহ প্রিয়। গল্পের শেষ অংশ।